Dracula the Undead is a copyrighted work by Frida Warrington, all rights reserved, with thanks to the author for granting audio rights. নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি ইন্ট্রোটা স্কিপ করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া স্কিপ বাটনে প্রেস করে স্কিপ করে যেতে পারেন। আজকে আপনারা শুনবেন ব্রাম স্টোকারের ড্র্যাকুলা গল্পের সিকুয়েল, লেখিকা ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের দ্বিতীয় পর্ব। যদি এখনও গল্পের প্রথম পর্ব না শুনে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক বা পিন কমেন্ট অথবা আই বাটনে গিয়ে শুনে নিতে পারেন প্রথম পর্ব। অনেকেই জানেন আজকের গল্পে ড্র্যাকুলার ভূমিকায় এবং ভ্যান হেলসিংয়ের ভূমিকায় রয়েছেন আমাদের সবার প্রিয় দীপদা। গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 3টি পর্বে এনেছি। প্রথম পর্ব ইতিমধ্যেই শুনেছেন কাল রাত 9টায়, আজ শুনছেন দ্বিতীয় পর্ব এবং কাল ঠিক রাত 9টায় শুনবেন গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে, এবং অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধু মহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তবে গল্প শুরুর আগে থাকবে একটা ছোট্ট রিক্যাপ। তাহলে শুরু করছি আজকের গল্প, লেখিকা ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছেন দীর্ঘ 7 বছর পেরিয়ে গেছে ড্র্যাকুলা নামক সেই দুঃস্বপ্নকে ধ্বংস করার পর। তবে এখনও স্বাভাবিক হতে পারেনি জনাথন হার্কার। প্রফেসর ভ্যান হেলসিংয়ের উপদেশে সেই পুরনো দল ফিরে যায় আবারও ট্রান্সিলভেনিয়ায়, সেই আদিম দুঃস্বপ্নের বাসস্থান কাসল ড্র্যাকুলায়, এবং একটি ধর্মীয় আচার পালন করে ড্র্যাকুলার আত্মার মুক্তির কামনায়। তবে এরই মাঝে কিছু অস্বাভাবিক ঘটে যায় প্রফেসর ভ্যান হেলসিংয়ের বন্ধু প্রফেসর কোভ্যাক্সের ভাইজি ইলেনার সাথে। তাকে প্রত্যেক রাতে অদ্ভুতভাবে দেখা দিতে শুরু করে এক সাদা নেকড়ে, এবং ধীরে ধীরে এক অদ্ভুত টান বাড়তে থাকে ইলেনার সেই সাদা নেকড়ের প্রতি। এক রাতে তাকে অনুসরণ করে এসে গিয়ে পৌঁছায় কাসল ড্র্যাকুলায়। অন্যদিকে ভ্যান হেলসিংয়ের বন্ধু প্রফেসর কোভ্যাক্স খুঁজে বেড়াচ্ছে স্কলোমেন্স নামক এক শয়তানের পাঠশালা, যেখানে স্বয়ং শয়তানের কাছ থেকে শিক্ষা লাভ করেছিল ড্র্যাকুলা। সে এবং তার ছাত্র মিকলোস বেরিয়ে পড়ে এক অভিযানে। তাদের গন্তব্য কার্পেথিয়ান পর্বতমালা, এবং সেখানে গিয়ে তারা আবিষ্কার করে একটি গুহা। সেই গুহায় প্রফেসর কোভ্যাক্সের সঙ্গে আলাপ হয় এক আদিমতম পিশাচের, যে আজও অপেক্ষা করছে ড্র্যাকুলার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং তার হাতেই মৃত্যু ঘটে মিকলোসের। এদিকে কোভ্যাক্সকে ভ্যাম্পায়ারে পরিণত করে তাকে সেই পিশাচ দায়িত্ব দেয় স্কলোম্যান্সে ড্র্যাকুলাকে ফিরিয়ে আনার। অপরদিকে ইলেনা কাসল ড্র্যাকুলায় গিয়ে সেই নেকড়ের ইশারায় সংগ্রহ করে ড্র্যাকুলার কবরের মাটি, এবং ফিরে আসার পর সেই নেকড়ের হাতেই অমানবিক মৃত্যু ঘটে ইলেনার বাবার। তার মৃত্যুর খবর শুনে তাকে নিজেদের বাড়িতে স্থান দেয় জনাথন এবং মিনা, তবে তারা জানে না কি তার অভিপ্রায়। এখন শুনবেন তারপর। 12ই অক্টোবর। স্টাডিতে একাকী বসে লিখছি আমার ডায়েরি। সঙ্গী বলতে রয়েছে স্রেফ আমাদের পোষা সাদা বেড়ালটা। শান্ত চোখে আমাকে মাঝে মাঝে দেখছে। ওর সঙ্গ বেশ আমি পছন্দ করি, একেবারেই জ্বালায় না পুষি। ইলেনা আসার পর থেকে স্টাডিতে অনেক বেশি সময় কাটাচ্ছি আমি। হই তখন আমার একমাত্র সঙ্গী। না, ইলেনা মেয়েটাকে এড়িয়ে চলছি এমনটা নয়, বরং ও আসাতে বেশ খুশি হয়েছি আমি। ওয়েন্সির বোঝা ভাগাভাগি করবার মতো একজন সঙ্গী পেয়েছে মিনা, কিন্তু ও আসার পর থেকেই কেন যেন এক ধরনের বিমর্ষ ভাব ভর করেছে আমার উপর। সে কারণেই দূরে দূরে থাকা। এমনিতে খুব আনন্দেই আছে মিনা আর ইলেনা, ঠিক যেন দুই ঘনিষ্ঠ বান্ধবী। চাইনি ওদের আনন্দে ভাটা ফেলুক আমার এই গাম্ভীর্য। ইলেনার কথা যখন এসেই পড়ল, তাহলে আরেকটু লেখা যাক। ইদানিং ওকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছি আমি। ও
ওর পোশাক আশাক বেশ বেমানান ঠেকে আমার কাছে। সুন্দর একটা মেয়ে, অথচ রংচঙা ড্রেসের বদলে সব সময় পরছে গলা পর্যন্ত ওই কলারওয়ালা সাদা ব্লাউজ আর কালো স্কার্ট, ঠিক যেন গভর্নেন্সের পোশাক। ব্যাপার কি? আর কি কোনো পোশাক নেই ওর কাছে? না থাকলেও মিনার কাছ থেকে তো ধার নিতে পারে, নেয় না কেন? লজ্জায়? কিন্তু দুজনের মধ্যে যে ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছে, তাতে পোশাক ধার নিতে তো লজ্জা পাওয়ার কথা নয়। মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারছি না আমি। এক ধরনের মুগ্ধতা অনুভব করি ওর দিকে তাকিয়ে, আবার একই সঙ্গে অনুভব করি তীব্র বিতৃষ্ণা। কেন এমন হচ্ছে জানি না। না, নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে হবে আমাকে। 17ই অক্টোবর। কাল রাতে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে। কেন ঘটল ঘটনাটা, এর পেছনে কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কিনা জানি না। তারপরেও ঠিক করেছি ডায়েরিতে তুলে রাখবো ওটা। স্টাডিতে বসে পড়াশোনা করছিলাম গত রাতে। হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম পোষা বেড়ালটার মেয়াও মেয়াও ডাক। ওর উপস্থিতি কেন যেন অস্বস্তি জাগিয়ে তুলল আমার মনে। হঠাৎ খেয়াল করলাম ডেস্ক ল্যাম্পের আলোটা বেড়ালের বিশাল এক ছায়া ফেলেছে পেছনের দেওয়ালে, আর সেখানে জ্বলছে নিচ্ছে লাল নীল রঙের ফুটকি। কলমটা নামিয়ে রাখলাম আমি, বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা চোখের ভুল কিনা। আর কোনো ব্যাখ্যা থাকতে পারে না, কারণ লাল নীল রঙের এই খেলা জীবনে স্রেফ একবার দেখেছি আমি। সেন্ট জর্জ দিবসের রাতে ট্রান্সিলভ্যানিয়ার আকাশে। সেই রাতেই প্রথমবারের মতো ক্যাসেল ড্রাকুলায় গিয়েছিলাম আমি। বেড়ালটা এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। ধীরে ধীরে ওর চোখের রং বদলাতে দেখলাম, সবুজ থেকে লাল। মনে হলো শয়তানি ভর করেছে ওখানে। কান দুটো লেপটে গেল খুলির সঙ্গে। বিভৎস ভঙ্গিতে হাঁ করল প্রাণীটা। গলা দিয়ে বেরিয়ে এলো চাপা হিসানি। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো আমার সেই আওয়াজ শুনে। ঢোক গিলে ওকে তাড়িয়ে দিতে গেলাম, আর তক্ষুনি আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিল প্রাণীটা। পড়লো সোজা মুখের ওপরে। ধারালো নখের খোঁচায় কেটে গেল কপাল আর গালের চামড়া। ব্যথায় চেঁচিয়ে উঠলাম। চেষ্টা করলাম ওকে ছুঁড়ে ফেলতে, কিন্তু চামড়া আর মাংসে নখ গেঁথে ঝুলে রইল। এক লাফিয়ে উঠে দাঁড়ালাম। ধাক্কাকে ছিটকে পড়ল চেয়ারটা। আর্তনাদ করে সর্বশক্তিতে খামচে ধরলাম বেড়ালের দেহ। এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে ওকে ফেলে দিলাম একপাশে। আয়নার সামনে পড়ল প্রাণীটা। শেষবারের মতো গড়গড় করে উঠল আমার উদ্দেশ্যে। তারপর এক ছুটে খোলা জানালা টপকে পালিয়ে গেল। সাতাশে অক্টোবর। ভয়ঙ্কর কিছু একটার কবলে পড়েছি আমি, এতে কোনো সন্দেহ নেই। গত 3 রাত ধরে ঘটছে একই ঘটনা। পশুতে পরিণত হচ্ছি আমি। রাত গভীর হলে বুকের ভেতর দামামা বাজতে শুরু করে। মাথার ভেতরে বিস্ফারিত হয় আগ্নেয়গিরি। কানের পাশে শুনতে থাকি বাদুরের ডানা ঝাপটানোর আওয়াজ। নিজের অজান্তেই ঝাঁপিয়ে পড়ি পাশে শুয়ে থাকা আমার প্রেমময় স্ত্রীর উপরে। প্রথম 2 রাতে ভয়ে সিঁটিয়ে গিয়েছিল মিনা, পালিয়ে গিয়েছিল ঘর ছেড়ে। কিন্তু গতকাল রাতে আত্মসমর্পণ করল, যেন এটাই ওর নিয়তি। কি করেছি আমি ওর সঙ্গে জানি না, তবে সকালে ঘুম ভাঙার পরে শরীরে দেখতে পেলাম ওর নখের অসংখ্য আঁচড়। লজ্জা আর ঘৃণায় মিশে যেতে ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে। ভদ্র ঘরের সন্তান আমি, ধার্মিক পরিবেশে বড় হয়েছি। জানি বিছানায় এমনকি স্ত্রীর সঙ্গেও সংযম বজায় রাখতে হয়। উন্মত্ত পশুর আচরণ মানুষের জন্য নয়, অথচ তাই করে চলেছি আমি কয়েক রাত। সবচেয়ে বড় কথা, কাল রাতে বিনার মধ্যেও কোনো রকম জড়তা বা সংকোচ দেখিনি আমি। আমাকে যে আরো উৎসাহ জুগিয়েছে ও। হায়, তবে কি আমার রোগ ওকেও স্পর্শ করলো? ঈশ্বরে, কেমন পরীক্ষায় ফেললে আমাকে!
যদি লড়তেই হয় তাহলে এমন শত্রু দাও যাকে দেখতে পারি, ছুঁতে পারি, যাকে ধ্বংস করতে পারি দুহাত দিয়ে। কিন্তু অদৃশ্য ওই রিপুর বিরুদ্ধে কিভাবে লড়বো আমি? একটা ব্যাপার পরিষ্কার, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এক বিছানায় শোয়া উচিত হবে না আমার আর মিনার। অক্টোবর জনাথনের অবস্থার বিবরণ দিয়ে একটা চিঠি পাঠালাম প্রফেসর ভ্যান হেলসিং এর কাছে। জনাথন অবশ্য আপত্তি জানিয়েছিল, তবে সেটা আমি কানে তুলিনি। সমস্যাটা ক্রমেই জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ভ্যান হেলসিং এর মতো অভিজ্ঞ মানুষের সাহায্য না নেওয়াটা চরম বোকামি। গত কয়েকটা দিন ভালো কাটেনি। নিয়মিত অফিসে গেছে জনাথন, সবাইকে দেখাতে চেয়েছে ওর কোনো অসুবিধাই নেই, কিন্তু বাড়ি ফেরা মাত্র আবারও ওকে পেয়ে বসেছে বিমর্ষ ভাবটা। নিজেকে বন্দি করে রেখেছে স্টাডিতে। রাতের বেলাতেও ঘুমোতে পারছে না ঠিক মতো। দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে বারবার। পাশে থেকে ওকে সাহায্য করতে চাইছি আমি, কিন্তু বেডরুম ছেড়ে একটা গেস্ট রুমে স্বেচ্ছা নির্বাসন নিয়েছে ও। আমার সেখানে প্রবেশাধিকার নেই। খারাপ লাগছে আমার, নিঃসঙ্গ বোধ করছি। একবার ভেবেছিলাম ইলেনাকে বলবো আমার সঙ্গে রাতে ঘুমোবার জন্য। ভাবনাটা রোমাঞ্চকর। ছোটবেলায় একসঙ্গে ঘুমাতাম আমি আর লুসি, গল্প করতাম রাতভর। আবারও সেই অভিজ্ঞতা পাবার চমৎকার সুযোগ বলা চলে একে। কিন্তু 7-5 ভেবে নিরস্ত করেছি নিজেকে। ইলেনাকে ডাকা মানেই আমার আর জনাথনের সমস্যা ওর চোখের সামনে তুলে ধরা। সেটা করতে চাইছি না আমি। একটাই প্রার্থনা এখন আমার, দ্রুত সুস্থ হয়ে উঠুক আমার স্বামী। ওকে ছাড়া আমি অসহায়। 30 অক্টোবর টেলিগ্রাম পেলাম আজ। 3 দিন পর এখানে পৌঁছবেন ভ্যান হেলসিং। খুব ভালো লাগছে খবরটা পেয়ে। আশা করি এবার অবসান ঘটবে সব সমস্যার। অক্টোবর হারকার দম্পতির দুর্ভোগ দেখে মাঝে মাঝে আমার খারাপই লাগে। ওদের ধারণা আমি কিছুই বুঝি না, কিন্তু বাস্তবে তাদের অশান্তির খুঁটিনাটি সমস্ত চিহ্ন দেখতে পাচ্ছি আমি। এর রহস্য আমার অজানা নয়। আমার গোপন সঙ্গে খেলছে ওদেরকে নিয়ে, ঠিক যেভাবে শিকারের আগে ইঁদুরকে নিয়ে খেলা করে বেড়াল। মনের ঠিক সাই পাই না এতে, কিন্তু এও তো ভুলতে পারি না যে এই দুইজন মানুষ নিষ্ঠুরভাবে ধ্বংস করে দিয়েছিলেন আমার সঙ্গীটিকে। এখন যা ঘটছে তার জন্যে তারাই দায়ী। খুব শীঘ্রই প্রতিশোধের তৃষ্ণা মেটাবে আমার সঙ্গী, ফিরে পাবে তার দৈহিক রূপ। কথাটা ভাবলেই তুষ্ট হয়ে ওঠে আমার হৃদয়। আর সমবেদনা অনুভব করি না আমার আশ্রয়দাতাদের প্রতি। ও বলেছে কাঙ্ক্ষিত সময় সমাগত, প্রতিশোধের পালা চরমে পৌঁছতে চলেছে খুব শীঘ্রই। আমার পরবর্তী দায়িত্ব সম্পর্কেও বলে দিয়েছে ও। বুকের ভেতর অজানা একটা উত্তেজনা অনুভব করছি প্রতি পলে। সেই সঙ্গে অনুভব করছি ভয় আর উদ্বেগ। কিভাবে কি করব তা ঠিক করে ফেলেছি। বাচ্চাটাকে প্রায় বশ করেই ফেলেছি আমি। হ্যাঁ, ওই আমাদের হয়ে কাজটা করবে। নভেম্বর এসে পড়েছেন ভ্যান হেলসিং। শুকিয়ে গেছেন ভদ্রলোক। স্ত্রী হারানোর শোকে কিছুটা কাতরও মনে হলো। তারপরেও প্রাণ চাঞ্চল্যে ভাটা পড়েনি এক বিন্দু। ভূমিকা টুমিকা না করে সরাসরি গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, এবার শোনাও তোমাদের কথা। সংকোচ করো না, নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে, নইলে আমাকে এভাবে খবর পাঠাতে না। কি হয়েছে বলো তো? জনাথন সব খুলে বলল। দীর্ঘশ্বাস ফেলেন ভ্যান হেলসিং। জনাথন, আমি তোমাকে সম্মোহন করতে চাই। আরও অনেক কিছু জানতে হবে। এর আগে
আমাকে কয়েক দফা সম্মোহন করেছিলেন ভ্যান হেলসিং। আমার মাধ্যমে তিনি বের করে নিয়েছিলেন ড্রাকুলার হদিশ। সেই সব সম্মোহনের স্মৃতি খুব একটা মনে নেই আমার। আজ প্রথমবারের মতো দেখলাম কিভাবে কি করা হয়। জনাথনকে ড্রয়িং রুমের বড় সোফাটায় শুয়ে দিলেন ভ্যান হেলসিং। তারপর ওর চোখে চোখ রেখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। দুহাতের তালু মাথার দুপাশ থেকে এদিক ওদিক করে কোমর পর্যন্ত ঘুরিয়ে আনলেন তিনি কয়েকবার। ধীরে ধীরে আধবোজা হয়ে এলো জনাথনের চোখের পাতা। ভারী হয়ে উঠল শ্বাস প্রশ্বাস। জনাথন, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ প্রফেসর। ভালো। আমি চাই শান্তভাবে তুমি ভাববে জনাথন। ভয় পেও না, তুমি এখন নিরাপদ। কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। ভাবো মিনার পাশে শুয়ে আছো তুমি। হঠাৎ অদ্ভুত এক তাড়না ভর করতে শুরু করলো তোমার উপর। ভয়ানক ও অশুভ এক তাড়না, যেন জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি। কি ঘটছে বলো তো আমাকে? বাদুরের ডানা ঝাপটাবার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি মানুষের, কিন্তু কোথাও কেউ নেই। কালো একটা কুয়াশা ঘুরপাক খাচ্ছে আমার চারিদিকে, ঘিরে ফেলছে আমাকে। চাইলেও নড়তে পারছি না আমি। শরীরটা অবশ হয়ে গেছে। না না না, দেরি হয়ে গেছে। ও আমার শরীরে ঢুকে পড়েছে। কে ঢুকেছে তোমার ভেতরে? ড্রাকুলা। কিভাবে বুঝলে ও ড্রাকুলা? আমি জানি, আমি আরো এক হয়ে গেছি। ওর ভাবনাই আমার ভাবনা, ওর অনুভূতি আমার অনুভূতি। ওর চোখ দিয়ে আমার পাশে শুয়ে থাকা মিনাকে দেখছি এখন। জানালা দিয়ে ঘরে ঢুকেছে চাঁদের আলো। ওর দিকে ঝুঁকতে শুরু করেছি আমি। না, ওকে থামাতে চাই আমি, কিন্তু পারছি না। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করছে। ও নিঃশব্দে উপহাস করছে আমাকে। বোঝাতে চাইছে ওকে হারাতে পারিনি আমরা। এখন আমারই দেহ ব্যবহার করবে। এখন আমারই দেহ ব্যবহার করবে আমার মিনাকে ধর্ষণ করার জন্য। এবার তুমি ঘুম থেকে জাগবে। 1, 2, 3। তুড়ি বাজালেন প্রফেসর। এবার স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলল জনাথন। ফ্যাল করে ছাতের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরেই উঠে বসে মুখ ঢাকল দুহাতে। নভেম্বর। ম্যাডাম হারকার আমাকে নম্র আর শান্ত মেয়ে বলেই ভাবেন, কিন্তু হায়, সত্যিটা যদি তিনি জানতেন, আমার মতো মেজাজি মেয়ে খুব কমই আছে দুনিয়ায়। হাজার রকমের আবেগ সর্বক্ষণ খেলা করে আমার ভিতরে। এই তো একাকী ঘরে বসে ডায়েরি লিখছি আমি, তাও প্রবল উত্তেজনায় কাঁপছে দুহাত। এই উত্তেজনা অনুভব করছি আমি সাফল্যের আনন্দে। যে কেউই স্বীকার করবে, ম্যাডাম মিনার রক্ত সংগ্রহ করার কাজে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছি আমি। কারণ মনে সন্দেহ না জাগিয়ে ওটা সম্পন্ন করা ছিল এক কথায় অসম্ভব। অথচ সেটাই করেছি আমি। দুঃখ একটাই, আনন্দটা ভাগাভাগি করার জন্য আমার গোপন সঙ্গী আমার ভিতরে নেই। ওর অভাব আমি অনুভব করি প্রতিটা মুহূর্তে। মাঝে মাঝে ওর দেখা পাই বটে, সেটা না দেখারই মতো।
এই বাড়ির মানুষগুলোর ওপর সওয়ার হয়ে বেড়াচ্ছে আমার সঙ্গী। আমার দিকে ওর মনোযোগ নেই। ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগে। ইংরেজরা কি বোকা নাকি বেপরোয়া স্বভাবের? আমার সঙ্গীর উপস্থিতি টেরই পাচ্ছে না ওরা। চেহারা দেখেই বুঝতে পারি সেটা। অথচ ওরা চেষ্টা করে তাকে অস্বীকার করার। হাঙ্গেরিতে এই ধরনের ঘটনা ঘটলে এতক্ষণে পুরো বাড়ি ভরে যেত রসুন আর পবিত্র ক্রুশে। কিন্তু এরা এখনো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। ম্যাডাম হারকারের প্রতি ঈর্ষা অনুভব করি আমি। কেন আমার সঙ্গীর চোখে সে এত গুরুত্বপূর্ণ জানতে চেয়েছিলাম, কিন্তু সঙ্গীটি কোনো জবাবই দেয়নি। শুধু বলেছে মিনার রক্ত চাই তার। কিভাবে জোগাড় করবো সে রক্ত বলে দেয়নি তো। অসম্ভব কাজের ভারটা স্রেফ চাপিয়ে দিয়েছে আমার ওপরে। 2 রাত ঘুম হয়নি আমার। জেগে জেগে ভেবেছি কিভাবে কি করা যায়। দুর্ঘটনার ছলে হয়তো হাত কেটে দিতে পারি ম্যাডাম হারকারের, কিন্তু যথেষ্ট পরিমাণ রক্ত তো ঝরবে না। তার আগেই ক্ষতটার পরিচর্যা হয়ে যাবে। আর বারবার দুর্ঘটনাও তো ঘটানো যাবে না, তাতে সন্দেহ জাগবে সবার। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় একবার ঠোঁট কেটে গিয়েছিল আমার। কল কল করে ঝরেছিল রক্ত। সেই রক্তের স্রোত থামাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ডাক্তারকে। ঘটনাটা মনে পড়তেই সমাধান পেয়ে গেলাম আমার সমস্যার। এরপরে কুইন্সিকে বশ করে কাজটা সারতে একটু অসুবিধা হয়নি। সব থেকে বড় কথা, যদি ব্যর্থও হতাম কেউ আমাকে দোষারোপ করতে পারত না। ছোট্ট ছেলেটাকেই দায়ী করত। আহা, কিভাবে যে রক্ত ঝরেছে ম্যাডাম হারকারের। মুখ থেকে বেরিয়ে জমা হয়েছে আমার হাতে ধরা পিতলের বাটিতে। তারপর আবার বেহুশ হয়ে গেলেন তিনি। সাহায্য চেয়ে পাঠাবার আগেই বাটিটা লুকিয়ে ফেলতে পারলাম আমি। ভাগ্যের সহায়তা বোধহয় একেই বলে। সেই রাতেই সবাই ঘুমিয়ে যাওয়ার পরে বাটিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি। পুরনো গোরস্থানের সমাধি কক্ষে গিয়েছিলাম। সমাধির ডালা সরিয়ে আমার সঙ্গীর দেহভস্যের মাঝে ঢেলে দিয়েছিলাম রক্তটা। ওই রক্তের সাহায্য নিয়েই আমার নিরেট রূপ পাবেও। একটা আলখাল্লাও চুরি করে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। দেহপ্রাপ্তির পর যেন গায়ে চড়াতে পারি আমার সঙ্গীর। ওটা সমাধির মাথায় রেখেই একটা মোমবাতি জ্বেলেছিলাম। এরপর শুরু হলো অপেক্ষার প্রহর। পরপর 3 রাত আমি সমাধির পাশে ভোর পর্যন্ত থেকেছি, কিন্তু কিচ্ছু ঘটেনি। আমার সঙ্গী তার দৈহিক রূপে ফেরার আগে শেষবারের মতো তাণ্ডব চালিয়েছে ম্যাডাম হারকার আর তার সঙ্গীতের ওপর। হতাশ হয়ে পড়েছিলাম আমি। ভেবেছিলাম খামোকাই আমাকে দিয়ে খাটিয়েছে ও। মানুষের দুনিয়ায় ফিরে আসার কোনো ইচ্ছেই নেই ওর। কিন্তু কাল রাতে বরাবরের মতো সমাধির পাশেই বসেছিলাম আমি। মাথা নিচু রেখেছিলাম হতাশায়। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ ভীষণ শীত করে উঠল আমার। ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই সমাধির ভিতর থেকে কালো ধোয়ার একটা কুণ্ডুরি পাখে বেরিয়ে আসতে দেখলাম। সমাধি কক্ষের ভিতরটা আচ্ছন্ন করে ফেলল সেই ধোঁয়া। অনেকক্ষণ পর যখন সরে গেল সেই ধোঁয়া, কালো আলখাল্লা পড়া দীর্ঘদেহী এক মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার সামনে। দম আটকে এলো আমার। বুঝতে পারলাম না জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সমাধি কক্ষের দরজা দিয়ে ভেতরে ঢুকছে আবছা আভা। ভোরের আলো ফুটতে শুরু করছে বাইরে। স্বল্প আলোয় নড়তে দেখলাম মূর্তিটাকে। একটা হাত বাড়ালো সে আমার দিকে। আঙুলগুলো শীর্ণ, অস্বাভাবিক রকমের লম্বা, ডগায় ছুঁচালো নখ। আমার মুখের কয়েক ইঞ্চি সামনে এসে থামলো হাতটা। শুনতে পেলাম খসখসে গলা। আমার নাম উচ্চারণ করলো সে।
10ই নভেম্বর রাত। আমার ডান হাত প্রায় অচল হয়ে আছে, তাই বেশ কিছুদিন থেকে ডায়েরি লিখছি না। কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটেছে যার বিবরণ লিখে রাখা খুবই জরুরি। প্রফেসর ভ্যান হেলসিং নিজেই প্রস্তাব দিয়েছেন আমার হয়ে কাজটা করে দেওয়ার। এই স্টাডিতে বসে ডিকটেশন দিতে শুরু করেছি আমি। প্রফেসর আমার কথাগুলো তুলে রাখছেন ডায়েরিতে। কয়েকটা দিন বেশ শান্তিতে ছিলাম আমরা। আজ সন্ধ্যায় ডিনার শেষে ড্রয়িং রুমে তাস খেলতে বসেছিলাম সবাই, আমি, মিনা, এলেনা, ভ্যান হেলসিং, গোডালমিং আর সেওয়ার্ড। বেশ জমে উঠেছিল খেলা। 10টার দিকে ইলেনা বলল মাথা ধরেছে ওর, বিদায় নিয়ে ঘুমোতে চলে গেল। তারপরেই ঘটতে শুরু করলো ঘটনা। গল্প করছিলাম 5 জনে। হঠাৎ বদলাতে লাগলো ঘরের পরিবেশ। সূক্ষ্ম পরিবর্তন। প্রথমে ধরতেই পারিনি, পারলেও ভেবেছি ওটা আমার মনের ভুল। তাপমাত্রা নেমে গেল অতি ধীরে। শোনা গেল সনসন আওয়াজ, যেন বহু দূরে কোথাও ঝোড়ো বাতাস বইছে। সচকিত হয়ে উঠলাম আমরা। শব্দটা কানে যাওয়া মাত্র ভয়ার্ত চোখে তাকালাম পরস্পরের দিকে। উপরতলায় কোথাও একটা দরজা সশব্দে বাড়ি খেলো চৌখাটের গায়ে। ফায়ার প্লেসের আগুন আচমকাই লাফ দিয়ে বড় হয়ে উঠল, ছিটকে বেরোলো ফুলকি। চাপা গড় গড় শুনে ঘাড় ঘোরাতেই বেড়ালটাকে দেখতে পেলাম। আগুনের পটভূমিতে হিংস্র ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পিঠ বাঁকানো, খাড়া হয়ে আছে লোম। কখন যে ও ঘরে এসে ঢুকেছে জানতাম না। বিড়ালটাকে এখনো সহ্য করতে পারি না আমি। এক লাফে উঠে গিয়ে দরজা খুলে দিলাম, যাতে ওকে বের করে দিতে পারি। হঠাৎ লক্ষ্য করলাম আমার স্টাডির দরজাটা ফাঁকা হয়ে আছে। কেন যেন এগোতে শুরু করলাম আমি। আমার চারপাশে হল ঘরের বাতিগুলো কয়েক দফা জ্বলল, নিভল। বুটকে একটা গন্ধ পেলাম বাতাসে। ডেস্কের ওপাশে আগাগোড়া কালো পোশাকে মোড়া যে মানুষটি রাজকীয় ভঙ্গিতে বসে আছে, তাকে আমি খুব ভালো করেই চিনি। দুনিয়ার ভয়ঙ্করতম ভ্যাম্পায়ার, জলজ্যান্ত পিশাচ, আমাদের প্রাণের শত্রু, কাউন্ট ড্রাকুলা। সেই চেনা চেহারা ঘুরিয়ে, সেই শয়তানি হাসি হেসে আমার দিকে চাইল সে। ডেস্কের উপর মেলে রাখা মোটা একটা ফাইল পড়ছিল ড্রাকুলা। আমার সংগ্রহ করা 7 বছরের পুরনো অভিযানের বিবরণ, চিঠিপত্র আর বিভিন্ন রকম দলিল দস্তাবেজ। আমাদেরকে উপস্থিত হতে দেখে সশব্দে ফাইলটা বন্ধ করলো ড্রাকুলা। উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কালো রঙের একটা কোট পরে আছে সে, গলা পর্যন্ত বোতাম আটকানো। মাথায় ধূসর নয়, কালো চুল, ভুরু আর গোঁফ ফোঁতাই। চোখ দুটো জ্বলছে না, দৃষ্টি শান্ত। ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি দিতে থাকা 2 সদন্ত বাদ দিলে চেহারায় কোনো হিংস্রতা নেই। স্বাগতম মিনা, তোমার স্বামীকে বসতে দাও। ওর বোধহয় শরীর ভালো নেই। তোমরা আমার দিকে অমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছ কেন? আমাকে তো ধ্বংসই করে দিয়েছিলে, মনে নেই? আমাকে ঠেকাবার মতো সব অস্ত্রই তো আছে তোমার কাছে, ভ্যান হেলসিং। তাহলে ভয় কিসের? তোমায় ঘেন্না করি, ভয় পাই না। পাওয়া উচিত নয়। একের বিরুদ্ধে তোমরা 4 জন। 5। বেশ, 5 জন। কুইন্সি মরিস কোথায়? ওকে দেখছি না যে। উনি মারা গেছেন। বেঁচে গেছে তাহলে। যাকে, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, যদিও প্রতিশোধ নেবার পুরো অধিকার আছে আমার। তাহলে কেন এসেছো? শুধু এটুকু জানাতে
যে তোমরা আমাকে ধ্বংস করতে পারোনি, কোনোদিনও পারবে না। আমার প্রাণ শক্তি এতই প্রবল যে কেউ কখনো ওটাকে শেষ করতে পারবে না। কিভাবে মৃত্যুকে ফাঁকি দিলে তুমি জানতে পারি? কোথায় ভুল করেছিলাম আমরা? তোমার মতো মহাপণ্ডিতের জন্য ওটা মস্ত একটা ধাঁধা, তাই না? জবাবটা হয়তো এখানেই আছে, এই জঞ্জালগুলোর ভেতরে। আমার ক্ষমতার প্রমাণ তোমরা পেয়েছো, দেখেছো কিভাবে তোমাদের মনের ভেতরে ঢুকতে পারি আমি। হারকা প্রফেসর, তোমরা এর প্রত্যক্ষ সাক্ষী, এমনকি তোমাদের ওই ছোট্ট বিড়ালটাও। তাহলে কে আমার কাছ থেকে নিরাপদ? তোমাদের ছেলে? আমাকে ঠেকাবার কোনো উপায় নেই তোমাদের। জানতেই পারবে না কখন কোথায় আক্রমণ করে বসবো। আমার প্রতিহিংসার হাত থেকে রেহাই নেই তোমাদের। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদেরকে তাড়া করে যাব আমি। তোমার হাতে যথেষ্ট ভোগান্তি কি হয়নি আমাদের? আমরা যা করেছিলাম তাতে তো ভালোই হতে যাচ্ছিল তোমার। চেষ্টা করেছিলাম তোমার আত্মাকে মুক্তি দিতে। অভিশপ্ত এক জীবন কাটাচ্ছিলে তুমি। ওভাবে কারোর বেঁচে থাকা উচিত নয়। খোদ শয়তানও তো শেষ বিচারের দিন কৃতকর্মের জন্য অনুতাপ করবে। ভালো, আমার সাথীদের খুন করেছো তোমরা, ওটা ভালো কাজ। দুর্গের 3 ডাইনির কথা বলছো? তোমাদের চোখে ওরা ডাইনি হতে পারে, কিন্তু আমার জন্য ওরা ছিল সহচরী, জীবন সঙ্গিনী। আমাদের ভালোবাসার মাঝে নাক গলাবার অধিকার কে দিয়েছিল তোমাদের? ওটা ভালোবাসা হতে পারে না। ভালোবাসার মতো পবিত্র অনুভূতি কোনো পিশাচের ভিতরে থাকতে পারে না। যেদিন থেকে জীবশ্রিত হয়েছ সেদিন থেকেই প্রেম ভালোবাসার অধিকার হারিয়েছ তুমি। জীবনকে ভালোবাসো তুমি, ভ্যান হেলসিং? নিশ্চয়ই, জীবন তো ঈশ্বরেরই দান। তুমি বুড়ো হয়ে গেছো প্রফেসর। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছ। মনে মনে কামনা করছো মৃত্যুকে। জীবনের প্রতি ভালোবাসার তুমি কি বুঝবে? এই ভালোবাসা পৃথিবীর যে কোনো ভালোবাসার চেয়ে শক্তিশালী। সেই ভালোবাসার টানে মৃত্যুকে এড়াতে চেয়েছি আমি। সেই ভালোবাসাই আমাকে ধ্বংস হতে দেয়নি। এই আবেগের কিছুই জানা নেই তোমাদের, তাই বোকার মতো বিচার করছো আমাকে। ওই 3 জন ডাইনি ছিল না ভ্যান হেলসিং, সেজন্যই ওরা আমার মতো ফিরে আসতে পারবে না। আমাকে ধ্বংস করবার নেশায় মস্ত বড় ভুল করেছো তোমরা, ভেঙেছো নিজেদের আইন। কি সেই ভুল তা নিয়ে মাথা ঘামাতে থাকো। সময় আছে তোমাদের হাতে। সপ্তাহ, মাস, বছর, যতদিন না আবার ফিরে আসছি আমি। একে একে তোমরা সবাই শাস্তি পাবে। আর তার আগে পর্যন্ত আতঙ্কে অস্থির হয়ে বাঁচতে হবে তোমাদেরকে। জীবন হয়ে উঠবে নরকের মতো যন্ত্রণাদায়ক। আর আমি তা দেখে আনন্দ পাব। আনন্দ। তখনই যেন বিদ্যুৎ খেলে গেল লর্ড গোডালমিং এর শরীরে। আমার মতো একই কথা ভাবছিলেন তিনি। ছোঁ মেরে ফায়ারপ্লেসের পাশ থেকে তুলে নিলেন পোকারটা। ওটা নিয়ে ঝাঁপ দিলেন ড্রাকুলাকে লক্ষ্য করে। ফোড় ও ফোড় করে দেবেন হৃৎপিণ্ড। অনায়াসে তাকে ঠেকালো কাউন্ট। খপ করে ধরে ফেলল লোহার পোকারটা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠলেন গোডালমিং। অস্ত্রটা ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। পোকারটা ফেলে দিল কাউন্ট। মাটিতে পড়েই হিস হিস শব্দ করল ওটা। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম পোকারের স্পর্শে পুড়তে শুরু করেছে কার্পেট। অথচ ওটা এতক্ষণ আগুনের স্পর্শ পায়নি। গরম হওয়ার প্রশ্নই ওঠে না। হাতের ফাইলটা উপর দিকে ছুঁল ড্রাকুলা। বাঁধন ছিঁড়ে গিয়ে ভিতরের কাগজপত্র বৃষ্টির মতো নেমে এলো আমাদের গায়ে।
তারই মাঝে একটা পাক খেল সে। পরক্ষণে ঘন কুয়াশায় ছেয়ে গেল ঘরের অভ্যন্তর। যখন সেই কুয়াশা সরে গেল, ড্রাকুলাকে দেখা গেল না কোথাও। যে হাতে পোকার ধরেছিলেন সেটা বগলের তলায় চেপে ধরে রেখেছেন গোটার্নিং। আমি আর মিনা তাঁর দিকে এগোলাম। ড্রাকুলা চলে যাবার সঙ্গে সঙ্গে শীত শীত ভাবটা কেটে গেছে। আবারও আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। কিন্তু ও এ বাড়িতে ঢুকলো কি করে? হঠাৎই প্রশ্ন কেন? কোনো বাড়িতে ঢুকতে হলে ভ্যাম্পায়ারকে সে বাড়ির কোনো না কোনো বাসিন্দার কাছ থেকে আমন্ত্রণ পেতে হয়। আমার প্রশ্ন হলো, এ বাড়িতে ঢোকার আমন্ত্রণ ও কার কাছ থেকে পেয়েছে? 11 নভেম্বর রাত সন্ধ্যায় আমরা যখন বাড়ি ফিরলাম, এলেনা বা কুইন্সিকে কোথাও দেখা গেল না। ভাবলাম কুইন্সিকে ঘুম পাড়াচ্ছে এলেনা। আমরা চলে গেলাম ড্রয়িং রুমে। ভ্যান হেলসিং অন্যদের সঙ্গে কিছুক্ষণ গল্প করবার পরে উঠে এলো ওদের প্রসঙ্গ। শুনলাম কেউই নাকি ওদেরকে ফিরতে দেখেনি, চাকর বাকররাও না। সবাই ভেবেছে ওরা আমাদের সঙ্গে আছে। চমকে উঠলাম আমি আর মিনা। খোঁজাখুঁজি করা হলো পুরো বাড়িতে আর বাগানে, কিন্তু এলেনা বা কুইন্সিকে কোথাও পাওয়া গেল না। আমাদেরকে বিদায় জানাবার পরে উধাও হয়ে গেছে ওরা। ভেঙে পড়ল মিনা। ধরাধরি করে ড্রয়িং রুমের একটা সোফায় বসালাম মুখে। বলা বাহুল্য আমার অবস্থাও তখন সুবিধের নয়। ওরা ওরা দুর্ঘটনায় পড়েনি তো? এমনও তো হতে পারে ভুল ট্রেনে উঠেছে এলেনা। বিদেশি মেয়ে, এখানকার কোনো কিছুই ঠিক মতো চেনে না। সঙ্গে আবার কুইন্সের মতো একটা অসুস্থ বাচ্চা। ওদেরকে একাকি পাঠানোই উচিত হয়নি আমাদের। হায় আমার ছেলে। পুলিশে খবর দেব? এখনই না, নিশ্চিত না হয়ে পুলিশকে জড়ানো উচিত হবে না। তবে কয়েকটা ব্যাপার তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন মনে করছি। আমার মনের কিছু খুঁতখুঁতানি আর কিছু সন্দেহ এতদিন নিজের মধ্যে চেপে রেখেছিলাম, এখন আর তা ঠিক হবে না। সবকিছু শুনে তোমরাই সিদ্ধান্ত নাও কি করবে। কিসের সন্দেহ প্রফেসর? ইলেনা কোভ্যাক্সের ব্যাপারে। আমার কেন যেন মনে হচ্ছে গত রাতে ওই ড্র্যাকুলাকে ঢুকতে দিয়েছিল এই বাড়িতে। জানি কথাটা অবিশ্বাস্য শোনাচ্ছে, ওর মতো একটা মিষ্টি সচ্চরিত্র মেয়ে কিভাবে পিশাচে সহচরী হতে পারে। ব্যাপারটা আমি সহজে মেনে নিতে পারিনি, এখনো পারছি না। কিন্তু সমস্ত যুক্তি প্রমাণ সেদিকেই কিন্তু নির্দেশ করছে। ভেবে দেখো, ট্রান্সিলভেনিয়া গিয়েছিল, বর্গগিরিপথ আর কাসল ড্র্যাকুলার খুব কাছে। সেখানেই ছিল বেশ কিছুদিন। তারপর হঠাৎ করে ও হাজির হলো এখানে, রহস্যময় পরিস্থিতিতে। ওর বাবা মারা পড়েছেন দুর্ঘটনায়, কাকা নিরুদ্দেশ। তারপরেও সেটা কিন্তু ওর চেহারায় কোনো ছাপ ফেলেনি, খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। ট্রান্সিলভেনিয়ার ওই খামারে চিঠি লিখেছিলাম আমি, এমিলের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে। সেই চিঠির জবাবে ওরা কি লিখেছে জানো? আমরা চলে আসার পরে ইলেনা নাকি রাত বিরেতে একটা সাদা নেকড়ের সঙ্গে ঘুরে বেড়াতো বনে জঙ্গলে। দুরাতের জন্য ওটার সঙ্গে উধাও হয়ে গিয়েছিল। ফিরে আসার পর বলতে পারিনি কোথায় ছিল ওই দুদিন। তারপর নেকড়ের হামলায় খুন হলো ওর বাবা। ও নাকি সেই রাতেই কাউকে কিছু না বলে চলে এসেছে ওখান থেকে। এসব দেখে স্থানীয় লোকজন ওকে ডাইনি ভাবছে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে কুসংস্কার বলে মনে হতে পারে, কিন্তু আমরা তো জানি ট্রান্সিলভেনিয়ার কুসংস্কারের পেছনে কতখানি সত্যি লুকিয়ে থাকে। না, এ হতে পারে না। আপনি কোথাও ভুল করছেন প্রফেসর। ইলেনের সঙ্গে যথেষ্ট সময় কাটিয়েছি আমি। ওর মতো ভালো মেয়ে আর হয় না। ওকে কদিন চেনো তুমি মিনা? আমি ওকে দেখছি সেই ছোটবেলা থেকে। বিশ্বাস করো, এবার যখন দেখলাম অনেক বদলে গেছে ও। চাহনিতে এক ধরনের ধূর্ততা, সতর্কতা লক্ষ্য করেছি যা আগে ছিল না। হতে পারে পুরোটাই আমার মনের ভুল। হয়তো এখনই কুইন্সিকে নিয়ে হাজির হবে মেয়েটা, গ্রহণযোগ্য একটা কৈফিয়ত সহ। কিন্তু যতক্ষণ না ও ফিরে আসছে, খারাপটার জন্য তৈরি থাকার দরকার আমাদের। আপনি কি সত্যি ভাবছেন ও আর ফিরবে না? সম্ভাবনা প্রবল। সকালে ওকে খানিকটা জিজ্ঞাসাবাদ করেছিলাম ট্রান্সিলভেনিয়ার ঘটনার বিষয়ে। ভোরকে গিয়ে পালিয়ে গেছে কিনা কে জানে। আমরা তাহলে কি করব এখন? ওর ঘরে তল্লাশি চালালে কেমন হয়? ডায়েরি লিখতে তো দেখেছি ওকে। ওটা যদি পাওয়া যায়, অনেক প্রশ্নের জবাব মিলবে। দোতলায় ইলেনার ঘরে হাজির হলাম আমরা। এলোমেলো হয়ে পড়ে আছে সব, কিছুই গুছিয়ে রেখে যায়নি মেয়েটা।
বিছানা লণ্ডভণ্ড, কাপড় চোপড় আর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরময়। মিনার দেওয়া ক্রুশটা পাওয়া গেল মেঝেতে চরম অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। এক বিন্দু গুরুত্ব দেয়নি ইলেনা সেটাকে। জিনিসপত্র দেখা মাত্র আঁচ করলাম, ভ্যান হেলসিং এর সন্দেহ মোটেই অমূলক নয়। এমন একটা ধর্মীয় প্রতীক কোনো ভালো মানুষ মেঝেতে ছুঁড়ে ফেলতে পারে না। একদিক থেকে শুরু হলো তল্লাশি। ওয়ার্ডরোবে বড় একটা দেরাজে ইলেনার কাপড়ের তলায় পাওয়া গেল ডায়েরিটা। ভেবেছিলাম হাঙ্গেরিয়ান ভাষায় লেখা হবে। ইংরেজি হরফ দেখে একটু অবাকই হলাম। জোরে জোরে পড়তে শুরু করলাম ডায়েরির এন্ট্রিগুলো। জানা হয়ে গেল কিভাবে নেকড়ের বেশ ধরে এলেনার সঙ্গে যোগাযোগ করেছে ড্রাকুলা, কিভাবে ওকে বশ করেছে। শয়তানটার দেহভস্য সংগ্রহ করেছিল, নিজের ভেতরে ঢুকিয়ে ইংল্যান্ডে নিয়ে এসেছে তার আত্মা, খুঁজে দিয়েছে আশ্রয়স্থল, মিনার রক্তের সাহায্যে দিয়েছে পুনর্জীবন। পড়তে পড়তে শিউরে উঠলাম আমি। 12 নভেম্বর রাত 3টে। কাল রাতে আমি যখন মিনার খোঁজে গেলাম, ড্রয়িং রুম থেকে বেরোতেই একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। স্টাডির দিক থেকে আসছিল কণ্ঠটা। মনে হলো মিনার সঙ্গেই কথা বলছে। তাড়াতাড়ি এগোলাম ওই দিকে। দরজা খুলতে আকস্মাৎ যেন শেকড় গজিয়ে গেল আমার পায়ে। ফায়ার প্লেসের সামনে দেখতে পেলাম মিনাকে। 2 হাতে মুখ ঢেকে একটা চেয়ারে বসে আছে, আর ওর সামনে উদ্ধতভাবে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণের শত্রু ক্রাউন্ট ড্রাকুলা। জনাথন কিভাবে ঢুকলো? আমি ঢুকতে দিয়েছি, না দিয়ে উপায় ছিল না। আমাকে দেখে অবাক হচ্ছ? ভাবছো ভ্যান হেলসিং কোথায়? বোকা বুড়োটা একগুঁয়ে বটে। ভেবেছ বারবার আমি পরাস্ত হব ওর হাতে? কখনো না। হাতের মুঠো শক্ত হয়ে গেল আমার। শান্ত হও হারকার, শান্ত হও। মাথা গরম করলে তোমার বা কুইন্সির কোনো লাভ হবে না। আমার ছেলে কোথায়? আছে আছে, ভালোই আছে। এলেনা ওকে নিয়ে এসেছে আমার কাছে। আপাতত ওরা দুজনেই আমার কবজায়। কুইন্সির যদি কিছু হয়? সেটা নির্ভর করছে তোমাদের উপর। মাথা গরম করো না, কুইন্সির এখনো কিচ্ছু হয়নি। এলেনা খেয়াল রাখছে ওর। ওরা কোথায়? সেটা শুধু মিনাই জানবে, আর কেউ নয়, তুমিও না। ছেলেকে যদি ফিরে পেতে চাও, আমার কথা মতো চলতে হবে তোমাকে। কি করতে হবে আমাকে? মিনা আমার সঙ্গে যাবে স্বেচ্ছায়। ওকে আমি কুইন্সির কাছে নিয়ে যাব। তোমাকে কথা দিতে হবে তুমি বা তোমার বন্ধুরা পিছু নেবে না আমার। যদি তাতে রাজি না হও, অথবা মিনা যদি যেতে অসম্মতি জানায়, তাহলে আর কোনো দিন দেখবে না তোমাদের ছেলেকে। আমাকে আমাকে যেতে হবে জনাথন, প্লিজ প্লিজ, তুমি বাধা দিও না। এছাড়া আর কোনো উপায় নেই। মিনাকে চেয়ার থেকে দাঁড় করালো ড্রাকুলা। আমার অসহায় চোখের সামনে জানালা টপকে নেমে গেল বাগানে, অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। কয়েক মিনিট পরেই শুনতে পেলাম ঘোড়ার রেশা রব আর চাবুক চালানোর আওয়াজ। পরাজিতের মতো ফিরে এলাম বাড়ির ভেতর। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সচকিত হয়ে উঠলাম। আমাদের 3 অতিথির কথা মনে পড়ে গেছে। গির্জার গোরস্থানে গেছেন ওরা ড্রাকুলার খোঁজে। ওদের কোনো ক্ষতি করলো না তো শয়তানটা? তাড়াতাড়ি পায়ে জুতো পরলাম, গায়ে জড়ালাম ওভারকোট, ছুটলাম গির্জার দিকে। ভ্যান হেলসিং এবং সেওয়ার্ড আমার কথাটা শুনে রুদ্ধশ্বাসে ছুটে এলেন বাড়িতে। তারপর খানিকক্ষণ বিস্তারিত আলোচনার পর বোঝা গেল আরও একজন ভ্যাম্পায়ার রয়েছে সেখানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। প্রথমে মনে হলো ঘড়ির টিকটিক, তারপর সেটা বেড়ে গিয়ে করাঘাতে পরিণত হলো। বাড়ির সদর দরজা থেকে আসছিল আওয়াজটা। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আমরা। বেরিয়ে এলাম হল ঘরে। হাতে অস্ত্র বলতে কিচ্ছু নেই।
স্ট্যান্ড থেকে একটা ছড়ি তুলে নিলাম আমি, এগোলাম দরজার দিকে। সাবধান জনাথন, খুব সাবধান। মাথা ঝাঁকিয়ে হাত রাখলাম হাতলে। ওটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সাহসে বুক বেঁধে মোচড় দিলাম ওতে, খুলে ফেললাম পাল্লা। যা দেখলাম ওপাশে তা আমার চোখে বিস্ময় ফুটিয়ে তুলল। ছোটখাটো গড়নের একজন মানুষ দাঁড়িয়ে আছেন দরজার সামনে। গায়ে শতচ্ছিন্ন স্যুট, তাতে লেগে আছে কাদামাটি, ঘাস, আগাছা আর মাকড়সার জাল। মুখটা কাগজের মতো সাদা। আমার দিকে তাকিয়ে একটু হাসতে উদ্ভাসিত হলো মুখের ভিতরের দুটো সদন্ত। চমকে উঠলাম। হঠাৎ চামড়ায় বাঁধানো একটা খাতা মুখের সামনে ধরে কাতর গলায় ডেকে উঠল, আব্রাহাম, আব্রাহাম! ঈশ্বর, এ কি দেখছি আমি? কোভ্যাক্স? ওটা কি সত্যি তুমি? ভিতরে ঢুকতে দাও আমাকে আব্রাহাম। তোমাদের আমন্ত্রণ ছাড়া ঢুকতে পারবো না আমি। গত দুদিন ধরেই চেষ্টা করে দেখেছি, পারিনি। না না বন্ধু, আমি দুঃখিত। এই অবস্থায় বাড়িতে ঠাঁই হবে না তোমার। না হলে আমার জার্নালটা নাও, তোমার জন্যেই লিখেছি। এটা পড়লে সব কিছু জানতে পারবে। পড়ে দেখো, আমি না হয় ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। ব্যগ্রতা প্রকাশ পেল হাঙ্গেরিয়ান প্রফেসরের গলায়। তীক্ষ্ণ চোখে তাকে কিছুক্ষণ জরিপ করলেন ভ্যান হেলসিং। তারপর অনেকটা অনিচ্ছার ভঙ্গিতে নিলেন খাতাটা। দরজা বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে ফিরে এলাম আমরা। খাতা খুলে উঁচু গলায় প্রফেসর কোভ্যাক্সের জার্নাল পড়তে শুরু করলেন ভ্যান হেলসিং। মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম আমি আর ডক্টর স্টিওয়ার্ড। ভ্যান হেলসিং এর কপালেও ভাঁজ পড়তে শুরু করল। ধীরে ধীরে জানা গেল অবিশ্বাস্য এক কাহিনী। স্কলোম্যান্স নামের প্রাচীন এক পাঠশালা আবিষ্কার করেছেন কোভ্যাক্স, শয়তানের পাঠশালা। ওখানেই ভ্যাম্পায়ার হবার শিক্ষা পেয়েছে ড্রাকুলা। স্কলোম্যান্সে আর এক পিশাচের দেখা পেয়েছেন কোভ্যাক্স। মেকলোসকে খুন করেছে সেই পিশাচ। তারপর বিশেষ এক কাজে পাঠিয়েছে আমাদের কাছে। আচ্ছা প্রফেসর, কোভ্যাক্স তো ড্রাকুলার বিপক্ষ, মানে ওই বেহেরিটের কাছ থেকে এসছেন। ওকে আমরা নিজেদের কাজে লাগাতে পারি না? মানে দলে একটা ভ্যাম্পায়ার থাকলে পাল্লাটা সমান হয়। কি বলছেনটা কি আপনি? এখন আর উনি প্রফেসর কোভ্যাক্স নন, স্রেফ একটা পিশাচ, মানুষের রক্ত যার খাদ্য। ওকে দলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুকে গজাল গেঁথে ওকে শুধু মুক্তি দিতে পারি আমরা, আর কিচ্ছু না। ব্যাপারটা এত সরল নয় জনাথন। হাজার হোক আন্দ্রে আমার বন্ধু, ওর কথা না শুনে চরম কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমি। তাছাড়া জন খুব একটা ভুলও বলেনি। ওকে যদি দলে পাওয়া যায় তাহলে সুবিধে হবে আমাদের। জার্নালে তো লেখা আছে স্কলোম্যান্সে ড্রাকুলার প্রত্যাবর্তন ঠেকাবার জন্য ওকে পাঠিয়েছে বেহেরিট। আমাদের সাহায্যেরও হয়তোবা প্রয়োজন আছে ওর। চলো ওকে এখানে নিয়ে এসে কথা বলি। প্রফেসরের যুক্তির সামনে হার মানতে বাধ্য হলাম। চরম অনিচ্ছা নিয়ে ফিরে গেলাম হল ঘরে। তোমাকে আবার দেখতে পেয়ে বড়ই আনন্দ হচ্ছে আব্রাহাম। জার্নালের শেষ এন্ট্রিটা যখন লিখি, মানে যখন মারা যাচ্ছিলাম, ভাবিনি আর কখনো দেখবো প্রিয় মুখগুলোকে। এখন তো সব বদলে গেছে। আঁধার জগতের এক ঘৃণ্য প্রাণীতে পরিণত হয়েছি আমি। আমাকে ক্ষমা করো বন্ধু। কেন ক্ষমা চাইছো? তুমি তো স্বেচ্ছায় এই জীবন বেছে নাওনি। বাদ দাও ওসব। এখনো প্রায়শ্চিত্তের ঊর্ধ্বে চলে যাওনি তুমি। এখনো বুদ্ধি বিবেচনা আছে তোমার। যদি চাও তো আমি মুক্তি দিয়ে দিতে পারি তোমাকে। না না, মুক্তি চাই না আমি, অন্তত এখনই না। যার মূল্য হিসেবে জীবনমৃত হতে হয়েছে আমাকে, সেই লাইব্রেরি, সেই জ্ঞানের ভাণ্ডারের পুরোটা চোখে চেখে না দেখা পর্যন্ত এই দুনিয়াতেই থাকবো আমি। তাহলে লাইব্রেরি ছেড়ে এখানে এসেছো কেন? এখনো লাইব্রেরির চাবি পাইনি আমি আব্রাহাম। বেহেরিট বলেছে ড্রাকুলার স্কলোম্যান্সে ফেরা যদি ঠেকাতে পারি, চাবিটা পুরস্কার হিসেবে দেবে আমাকে। হ্যাঁ, আর সেই কারণেই আশা। এ তো অসম্ভব এক দায়িত্ব। কিভাবে ড্রাকুলার স্কলোম্যান্সে ফেরা ঠেকাবেন আপনি? অনন্তকাল পিছে পিছে ঘুরবেন ওর?
তাহলে লাইব্রেরিতে বই পড়বেন কখন? এ প্রশ্নের জবাব এই মুহূর্তে আমারও জানা নেই, তবে বেহেরিটকে আমি বিশ্বাস করি একটা না একটা উপায় নিশ্চয়ই আছে, নইলে ও আমাকে এভাবে পাঠাতো না। সময় হলেই জানা যাবে সব। বেহেরিট অন্তত একটা ব্যাপারে ভুল করেনি, সত্যি ফিরে এসেছে ড্রাকুলা। আন্দ্রে, তুমি তো সেদিন রাতে গোরস্থানেই ছিলে, কাউন্টের সঙ্গে দেখা হয়েছে বা কথা বলেছ? না, দূর থেকে নজর রেখেছি ওর উপরে, চাইনি আমার উপস্থিতি ও টের পাক। আমার স্ত্রী আর ছেলেকে অপহরণ করেছে ড্রাকুলা। ওদেরকে কোথায় নিয়ে গেছে সে, তাকে দেখেছেন? তবে ওদেরকে খোঁজায় তোমাকে সাহায্য করতে পারবো আমি। ইলেনা ওর কবজায়, এখনো বেঁচে আছে মেয়েটা, কিন্তু আর কতদিন থাকবে তা অনুমান করা মুশকিল। এক অর্থে ড্রাকুলার কাছে প্রয়োজন ফুরিয়ে এসেছে ওর। হ্যাঁ জানি, ওকে আমি দেখেছি ড্রাকুলার সঙ্গে। ইচ্ছে হয়েছিল ওর কাছে যাবার, জিজ্ঞেস করবার যে কেন ও পিশাচটার সঙ্গে যোগ দিয়েছে, কিন্তু এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। তোমার সঙ্গে অনেক কথা আছে আমার, আব্রাহাম। সামনে অনেক কাজ, অনেক অনেক কাজ। বারোই নভেম্বর। সঙ্গে ডায়েরি আনিনি আমি, কিছুই আনিনি। কতগুলো টুকরো কাগজ জোগাড় করে লিখছি এই জার্নাল। কখনোই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবো কিনা জানি না, তাই নিজের কথাগুলো লিখে রাখা প্রয়োজন মনে করছি। যদি কেউ এগুলো খুঁজে পায়, জানতে পারবে কি ঘটেছিল আমার ভাগ্যে। 13ই নভেম্বর। কাল রাতে আমার খাবার নিয়ে এসেছিল ড্রাকুলা। আমিও আপত্তি করিনি। শক্তি আর মনোবল ধরে রাখার জন্য খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি আমি। চুপচাপ বসে আমাকে খেতে দেখেছে ও, বিরক্ত করেনি। মনে মনে ভয় পেলেও চেহারায় কিছুই ফুটতে দিইনি আমি, নির্বিকার থেকেছি। চলো একটু কথা বলা যাক। ফায়ার প্লেসের সামনে রাখা চেয়ারগুলোর দিকে এগিয়ে গেলাম আমরা। ম্যান্টেল পিসের সামনে রাখা আয়নাটার দিকে চোখ পড়তেই দেখলাম ওতে কেবল আমাকেই দেখা যাচ্ছে, ড্রাকুলাকে নয়। মনে পড়ে গেল আয়নায় ভ্যাম্পায়ারের ছায়া পড়ে না। জনাথনের মুখেই শুনেছি এই কথা। আমার চিন্তাধারা সম্ভবত অনুসরণ করতে পারল কাউন্ট, তাই জিজ্ঞেস করল, আমার প্রতিবিম্ব নেই কেন বলতে পারো? কারণ তোমার কোনো আত্মা নেই। কিন্তু আমি তো সব অনুভব করতে পারি। একাকিত্ব, ভালোবাসা, রাগ, ক্ষোভ, ঘৃণা, উচ্চাকাঙ্ক্ষা সবই আমার আছে। আত্মা না থাকলে এসব থাকে কি করে? আয়না আসলে মিথ্যেবাদী, বুঝলে? ভ্রম ছাড়া আর কিচ্ছু সৃষ্টি করে না এটা। ঝোলানোর ক্রুশটার দিকে বিরক্ত চোখে তাকালো সে। ভাবলাম খুলে ফেলতে বলবে, কিন্তু না, সেটা বলল না। তুমি আমাকে ঘৃণা করো মিনা? না, তোমাকে দেখলে আমার করুণা হয়। তাহলে করুণাই করো। তবে ব্যাপারটা কি জানো, শালীন ভাষায় এর চেয়ে অপমানজনক মন্তব্য আর হয় না। যতটা ভদ্র ভেবেছিলাম তোমাকে, তুমি তা দেখছি নও। তোমার সঙ্গে এর চেয়ে বেশি ভদ্রতা দেখানো সম্ভব নয় আমার পক্ষে ড্রাকুলা। তোমার সাহস আছে বটে, এই জন্যই তোমাকে আমার দরকার। যাদের শক্তি বা সাহস নেই তারা আমার কোনো কাজে আসে না। তোমার কাজে না আসা মানেই কি তারা মূল্যহীন? এতে অবাক হবার কি আছে?
আমার কাছ থেকে অন্য কিছু আশা করেছিলে? মিনা, তুমি তো জানো আমি কি, আমার মতো লোকের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে তা তোমার বোঝা উচিত। তোমার তো শুধু রক্ত চাই, জোর করি আমার রক্ত নাও না, আগে তো ওভাবেই নিয়েছ। আমি তখনও তোমার উপর জোর খাটাইনি মিনা, তুমি আমাকে বাধা দিতে ব্যর্থ হয়েছিলে, সেবার মেনে নিয়েছিলে পরাজয়, আমার হাতে সমর্পণ করেছিলে নিজেকে। আমি যে মিথ্যে বলছি না সেটা তোমার ডায়েরি পড়লেই প্রমাণ হয়ে যাবে। সত্যটা তুমি খুব ভালো করে জানো, সেজন্যই আজও নিজেকে কলঙ্কিনী ভাবো তুমি। ওটা আমার মনের দুর্বলতা। দুর্বলতা নয়, তুমি আসলে স্বাধীন ইচ্ছা শক্তির ব্যাপারে সচেতন। তুমি জানো শিকার যদি মন থেকে না চায়, আমাদের পক্ষে তার উপর প্রভাব বিস্তার করা অসম্ভব। সেজন্যই এত পীড়াপিড়ি করছো। আমি স্বেচ্ছায় রক্ত না দিলে সেটা তোমার কোনো কাজে আসবে না। ঠিক ধরেছ। সবকিছু জেনে শুনে কিভাবে তোমার প্রস্তাবে সম্মতি দিই বলো? আমি কি পাগল? না, তুমি একজন মা, আর তোমার ছেলে এখন আমার হাতে বন্দী। অন্যভাবে চিন্তা করো, যতই ভয় দেখাই না কেন আমি, ফলাফল যতই ভয়াবহ হোক না কেন, সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তোমার আছে। তাহলে তো আর স্বেচ্ছায় রক্ত দেবার কোনো প্রশ্নই আসে না। ছেলের ভয় দেখিয়ে তুমি আমাকে বাধ্য করছো। রক্ত যদি দাও, সেটাকে এই যুক্তিতে স্বেচ্ছায় বলা যাবে? তুমি তুমি একটা শয়তান। এবারও ভুল করছো। শয়তান আমি নই, শয়তানের পূজাও করি না। আমি সম্পূর্ণ স্বাধীন এক সত্তা, নিজের মর্জিতে চলি, কাজ করি নিজের লক্ষ্য অর্জনের জন্য। সেই লক্ষ্যের জন্যই তোমার রক্ত আমার চাই মিনা। আমাকে তুমি ঠেকাতে পারবে না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আমি রাজি করাবই। তার জন্য যদি তোমার ছেলের ওপর অত্যাচার চালাতে হয় তাও করব। না না, প্লিজ ওকে কিছু করো না। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিচ্ছ? আগে আগে আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দাও, তারপর আমি নিজের সিদ্ধান্ত জানাবো। মাথা ঝাঁকিয়ে রাজি হলো কাউন্ট। আমাকে নিয়ে গেল কুইন্সির ঘরে। দরজা খুলে ভিতরে ঢুকতে দিল। মন ভরে আদর করলাম ওকে। গত দুদিনে একটু শুকিয়ে গেছে ও, বুকের কফটাও বাড়তে শুরু করেছে। গত রাতে কুইন্সির কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে এসেছিলাম। শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময়ে হাজির হলো ইলেনা। আমার হাত থেকে চুল আঁচড়ানোর ব্রাশটা নিয়ে নিল, কোনো কথা না বলে। বাধা দিলাম না, যা খুশি করুক। আমার পিছনে বসে চুল আঁচড়ে দিতে শুরু করলো মেয়েটা, ঠিক যেভাবে বাড়িতে প্রতি রাতে দিত। অদ্ভুত এক আগ্রহ দেখলাম কাজটাতে। মনে হলো আমার সেবা যত্ন করবার জন্য উন্মুখ হয়ে আছে। শুধু চুল আঁচড়ানো নয়, এরপরে আমাকে রাতের পোশাক পরতেও সাহায্য করলো। সবশেষে খুলে নিল আমার গলায় ঝোলানো ক্রুশ। আমি চেয়ে চেয়ে দেখলাম ওর কাণ্ড কারখানা। আজকের রাতটাই শুধু তোমার, এরপর থেকে সব আমার হতে চলেছে। চলে গেল। বিছানায় শুয়ে চোখ মেলে পড়ে রইলাম আমি। কি ঘটতে চলেছে তা আন্দাজ করতে পারছি, কিন্তু মনের ভিতর বইছে ভীষণ ঝড়। কি করব বুঝতে পারছি না। ছেলেকে বাঁচাবার জন্য নিজেকে সঁপে দেবো শয়তানের হাতে, নাকি নাকি ওকে মরতে দেবো ঈশ্বরের নামে? জানি না আমি। হঠাৎ দেখতে পেলাম কাউন্টকে আমার বিছানার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফায়ার প্লেসের আগুনের আভায় চকচক করছে মুখ,
চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার, এক দৃষ্টে তাকিয়েছে আমার দিকে। দম আটকে এলো আমার। গায়ের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে উঠে বসলাম। স্বেচ্ছায় তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করছো? সমর্পণ করবে নাকি ছেলের করুণ পরিণতি দেখতে চাও সচক্ষে? যা খুশি করো। মুখে হাসি ফুটল কাউন্টের। বুঝল তার জয় হয়েছে। সকালে মিনার জন্য ব্রেকফাস্ট নিয়ে গিয়ে দেখলাম অনেক আগেই জেগে গেছে ও। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টেছে। আমি যখন ঘরে ঢুকলাম তখন টেবিলে বসে এক মনে কি যেন লিখছিল। বসে থাকতে কষ্ট হচ্ছিল ওর। খুব দুর্বল দেখাচ্ছিল ওকে। চামড়া ফ্যাকাশে, ঠোঁট দুটো সাদা হয়ে আছে রক্ত শূন্যতায়, চোখ বসে গেছে গর্তে। আমার আওয়াজ পেয়ে যখন মুখ ঘোরালো দেখলাম ঘষা কাঁচের মতো হয়ে গেছে মণি দুটো। শ্বাসও নিচ্ছিল কষ্টে সৃষ্টে। এসব উপসর্গের অর্থ খুব ভালোই জানা আছে আমার। ব্রেকফাস্টের ট্রে নামিয়ে রেখে বললাম, এই নাও তোমার ব্রেকফাস্ট মিনা, খাও, শক্তি ফিরে পেতে হবে তো তোমাকে। কিচ্ছু বলল না মিনা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার মুখের দিকে। দৃষ্টিতে বাসা বাঁধল বেদনা আর আতঙ্ক। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম ওকে। আমার কাঁধে মাথা রাখতে দিলাম। দুর্বলভাবে আমার কবজি চেপে ধরল। কি লিখছিল তা পড়বার চেষ্টা করলাম, লাভ হলো না। শর্ট হ্যান্ডে লিখেছে মিনা। সংকেতগুলোর অর্থ আমার জানা নেই। কলমের আঁচড় দেখে শুধু এইটুকু বুঝলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর লেখালেখি করতে। আজব ব্যাপার, তাহলে লিখছে কেন? 14 নভেম্বর সন্ধ্যা। আশা নিরাশা মিলিয়ে কেটেছে আজকের দিন। কারফাক্স অ্যাবির ফটক বন্ধ অবস্থায় পেয়েছি আমরা। তবে ফটকের সামনের রাস্তায় পরিষ্কার ফুটে আছে ঘোড়ার গাড়ির তাজা ট্র্যাক। পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছে আমার। ভাবিনি আবার কোনোদিন এখানে আসতে হবে। গোধূলির আবছায়া পরিবেশে ভুতুরে দেখাচ্ছিল বাড়িটাকে। গেট আমি পেরুতে পারবো, তবে আমন্ত্রণ না পেলে বাড়ির ভিতরে ঢুকতে পারবো না। বড়জোর চ্যাপেলের আগে পর্যন্ত যেতে পারি। তাহলে ওখানেই তোমার সঙ্গে মিলিত হব আমরা। মাথা ঝাঁকিয়ে গেটের দিকে এগিয়ে গেলেন কোভ্যাক্স। দেহটা কুয়াশায় পরিণত হলো। গেটের দুই পাল্লার মাঝ দিয়ে ঢুকে গেল কুয়াশাটা। সঙ্গে দড়ি আর আঁকশি নিয়ে এসেছি আমরা। ওগুলোর সাহায্যে কিছুক্ষণ পর বাকিরাও দেয়াল টপকালাম। গলায় রসুনের মালা পরেছি আমরা। হাতে রয়েছে রূপোর তৈরি পবিত্র ক্রুশ আর ভ্যাম্পায়ারের সঙ্গে লড়বার জন্য অন্যান্য অস্ত্র। ওপাশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে কয়েকটি হিংস্র কুকুরের ডাক শুনতে পেলাম। প্রথমে দূর থেকে ভেসে এলো গর্জন, তারপর ধীরে ধীরে জোরালো হতে থাকলো। বুঝলাম আমাদের লক্ষ্য করে ছুটে আসছে প্রাণীগুলো। ব্যাগ থেকে দুটো কাঠের গজাল বের করে আমার আর সেওয়ার্ডের হাতে তুলে দিলেন ভ্যান হেলসেন। কুকুরের সঙ্গে লড়বার জন্য এর চেয়ে ভালো অস্ত্র আর নেই আমাদের সঙ্গে। ঝোপঝাড়ের দিকে ছুটলাম তিনজনে। চেষ্টা করলাম কুকুরগুলোকে ফাঁকি দিতে। আমাদের পরেই দেখা গেল ওগুলোকে। বিশাল আকৃতি। সাধারণ পাহারাদার কুকুর এত বড় হয় না। আমাদের উপর ঝাঁপিয়ে পড়বার চেষ্টা চালালো প্রাণীগুলো, কিন্তু ঘন ঝোপঝাড় মারিয়ে খুব একটা সুবিধা করতে পারল না। হঠাৎ শেষ হলো জঙ্গল। সামনে চ্যাপেলের দরজা দেখতে পেলাম আমরা। বাড়ির একপাশে পরিত্যক্ত একটা অংশের দেওয়ালের মাঝে মুখ ব্যাদান করে রেখেছে প্রবেশপথটা। দেখা গেল সিঁড়ির ধাপ নেমে গেছে ভূগর্ভে। সিঁড়ির মাথায় উদয় হলেন কোভ্যাক্স। হাতছানি দিয়ে ডাকলেন আমাদেরকে, কিন্তু ওখানে পৌঁছবার আগেই ঝোপঝাড় ভেঙে খোলা জায়গায় বেরিয়ে এলো কুকুরগুলো। এবার পরিষ্কার দেখতে পেলাম হিংস্র প্রাণীগুলোর চেহারা। 6টা অধিকায় জার্মান শেফার্ড, দাঁত মুখ খিঁচিয়ে হুঙ্কার ছাড়ছে।
একটা কুকুর ঝাঁপ দিল ডক্টর সেওয়ার্ডকে লক্ষ্য করে। বিশাল চোয়াল দিয়ে কামড়ে ধরল তাঁর একটা বাহু। সাহায্যের জন্য এগিয়ে গেলেন ভ্যান হেলসিং। হাতের গজালটা তলোয়ারের মতো গেঁথে দিলেন কুকুরটার শরীরে। উঁই করে উঠল ওটা। সেওয়ার্ডকে ছেড়ে দিয়ে গড়িয়ে পড়ল মাটিতে। ততক্ষণে আরো দুটো কুকুর ছুটে এসেছে আমার দিকে। গজালটা মুগুরের মতো চালিয়ে হামলা ঠেকাবার চেষ্টা করলাম, লাভ হলো না। একযোগে গজালের মাথা কামড়ে ধরল কুকুর দুটো। শুরু হলো ধস্তাধস্তি। বুঝলাম আমার হার হতে চলেছে। গজাল ফেলে দিয়ে চ্যাপেলের দিকে দৌড় দেবো কিনা ভাবলাম, তবে আশার আলো দেখলাম না। সিঁড়ির কাছে পৌঁছবার আগেই আমাকে পেড়ে ফেলবে জানোয়ার দুটো। চরম সর্বনাশটা ঘটেই যাচ্ছিল, হঠাৎ শোনা গেল একটা জলদ গম্ভীর গলা, থামো। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল কুকুরগুলো। স্থির হয়ে গেলাম আমরাও। আস্তে আস্তে ঘাড় ফেরাতেই দেখতে পেলাম তখন ড্রাকুলার পরিচিত অবয়ব, যেন মাটি ফুঁড়ে উদয় হয়েছে সে। হাতের ইশারা করতে কুকুরগুলো আমাদেরকে ছেড়ে পিছিয়ে গেল। গুটিসুটি হয়ে বসে পড়ল কাউন্টের পায়ের কাছে। স্বীকার করতে দোষ নেই, তাকে দেখতে পেয়ে সেই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। চকিতে চ্যাপেলের প্রবেশ পথে নজর বোলালাম। প্রফেসর কোভ্যাক্স উধাও হয়ে গেছেন। স্বাগতম প্রফেসর ভ্যান হেলসিং, ডক্টর সেওয়ার্ড এবং মিস্টার হাকার। আমার প্রহরীদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, তবে এর জন্য তোমরাই দায়ী। গেট দিয়ে ঢোকনি কেন? তাহলে তো আগে ভাগেই দেখতে পেতে ওদেরকে। অযথা বিপদে পড়তে হতো না। যাকে কেউ গুরুতর আহত হওনি তো? মিনা আর কুইন্সিকে নিয়ে যেতে এসেছি আমরা। ভালোই ভালোই ওদেরকে তুলে দাও আমাদের হাতে। কি করে দিই বলো? মিনার প্রয়োজন এখনো ফুরোয়নি আমার কাছে। শুধু রক্তই নয়, পরস্পরের সাহচর্যেরও ভক্ত হয়ে উঠেছি আমরা। ও এখন আমার হারকার। পিছু নেবার পরিণতি কি হতে পারে সে ব্যাপারে সাবধান করেছিলাম তোমাকে। কথাটা দেখছি কানে তোলনি। যাকগে, আপাতত যুদ্ধবিরতি করা যাক। আমার কথা যেহেতু বিশ্বাস করছো না, মিনার মুখ থেকেই না হয় শোনো ওর কি ইচ্ছে। খবরদার, কেউ কোনো চালাকি করতে যাবে না। যদি ভেবে থাকো গলার ওই বিচ্ছিরি মালাগুলো তোমাদের রক্ষা করবে, তাহলে মস্ত বড় ভুল করছো। রসুন আমি সহ্য করতে পারি না, কিন্তু কুকুরগুলো ওরা রসুন টসুনের পরোয়া করে না। আমার হুকুম পেলেই তোমাদেরকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে। তুমি চালাকি না করলে আমরাও চালাকি করব না। উত্তম সিদ্ধান্ত। অস্বস্তি নিয়ে কাউন্টকে অনুসরণ করলাম আমরা। কুকুরগুলো প্রহরীর মতো রইল দুই পাশে সতর্ক। প্রবেশপথ পেরিয়ে চ্যাপেলের সিঁড়ি ধরে নামতে শুরু করলাম। পরিচিত জায়গায় একটুও বদলায়নি। এখানে 7 বছর আগে ড্রাকুলাকে খুঁজতে এসেছিলাম ভ্যান হেলসিং এর সঙ্গে। খানিক পরে দরজা খোলার আওয়াজ পেলাম। ঘাড় ফেরাতেই দেখি চ্যাপেলের দ্বিতীয় সিঁড়িটা দিয়ে নেমে আসছে মিনা। ওর কোলে কুইন্সি, ঘুমন্ত। পাশে পাশে নামছে লেনা। ওদের পেছনে রয়েছে ড্রাকুলা স্বয়ং। জনাথন, মিনা, চলে এসো আমাদের কাছে। তুমি যদি চাও তাহলে কাউন্টের সাধ্য নেই তোমাকে ঠেকায়। না জনাথন, তা সম্ভব নয়। তোমাদের সবাইকে বলছি, প্লিজ প্লিজ ফিরে যাও। আর কখনো এসো না এখানে। কি বলছো এসব মিনা? আমার ছেলের কারণে বলছি। এখানে এসে আপনারা ওর বিপদ বাড়াচ্ছেন। প্লিজ প্লিজ চলে যান আপনারা, প্লিজ। মিনা আর ইলেনার কাঁধে একটা করে হাত রেখে দাঁড়িয়ে আছে ড্রাকুলা, বিজয়ীর ভঙ্গিতে। তীব্র ঘৃণা নিয়ে তাকালাম তার দিকে। কিন্তু একথাও ঠিক, বিরূপ পরিস্থিতির মাঝে রয়েছি আমরা। কিচ্ছু করবার নেই। আর ঠিক তক্ষুনি যেন বাতাস থেকে উদয় হলেন কোভ্যাক্স। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়লেন ড্রাকুলার উপরে। চোখের পলকে ঘটে গেল পরের ঘটনাগুলো। কাকা! এক ঝটকায় কোভ্যাক্সকে গায়ের উপর থেকে ছিটকে ফেলল কাউন্ট।
ধাক্কা দিয়ে মিনা আর কুইন্সিকে একটা সমাধির ভেতরে ফেলল সে। টান দিয়ে বন্ধ করে দিল ভারী ডালাটা। তারপর ঘরের মুখোমুখি হলো শত্রুর। বদ্ধ সমাধির ভেতর থেকে কুইন্সির চাপা কান্না শুনতে পেলাম। ছুটতে গেলাম ওদিকে, কিন্তু ভ্যান হেলসিং হাত ধরে টান দিলেন আমার। লাভ নেই জনাথন, চলে এসো। ডালাটা নিরেট পাথরের তৈরি, আমাদের পক্ষে সরানো সম্ভব নয়। আরও সুযোগ আসবে, কিন্তু এখন নয়। চলে এসো, চলে এসো। খামোখা তুমি জীবন দিলে কোনো উপকার হবে না ওদের। ততক্ষণে কোভ্যাক্সকে চ্যাপেলের দেওয়ালের উপর ঠেসে ধরেছে ড্রাকুলা। চিৎকার করে বলল, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা, খতম করে দাও ওদেরকে। নভেম্বর। কাল রাতে যা ঘটে গেল তা লিখে রাখার প্রয়োজন মনে করছি। ঘুমোতে পারছিলাম না আমি, কারণ ড্রাকুলা আবার মিনার কাছে গিয়েছিল। আমাদের দুজনকেই যদি সমানভাবে ভালোবাসতো কোনো অসুবিধা ছিল না, কিন্তু মিনার প্রতি ওর পক্ষপাতিত্ব আমি আর সহ্য করতে পারছিলাম না। কুইন্সকে ঘুম পাড়ানোর পর জানলার পাশে একাকী বসে তাকিয়েছিলাম বাইরে। ভাবছিলাম এই বাড়ি আর এর চারদিকের পরিবেশ কত পছন্দ আমার। যদিও সম্ভব নয়, তবু মনে হচ্ছিল চিরকাল যদি এখানে থাকতে পারতাম তাহলে মন্দ হতো না। সীমানার ভিতরে গজিয়ে ওঠা জঙ্গল আর ঝোপঝাড়ের মাঝে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। ভালো লাগে এখানকার জলাশয়, সবখানে আঁধারের রাজত্ব। আর আমার মনটাও আঁধারে ভরা। উঁচু পাঁচিলগুলোকেও বড় আপন লাগে। ওই পাঁচিলগুলোই আমাকে বাইরের দুনিয়া থেকে রক্ষা করেছে। পাঁচিল ঘেরা এই বাড়িতে আমি সত্যিই স্বাধীন। উদাস হয়ে কুকুরের ডাক শুনছিলাম। হঠাৎ সেই ডাকের মাঝে পরিবর্তন টের পেলাম। একটু পরেই ঝোপঝাড়ের মাঝ দিয়ে ছুটতে দেখলাম 3টে ছায়ামূর্তিকে। অবাক হলাম না, জানতাম মিনার স্বামী ওকে মুক্ত করতে আসবে। নির্বিকার ভঙ্গিতে তাই অপেক্ষা করতে থাকলাম কি ঘটে সেটা দেখার জন্য। খানিক পরে কাউন্ট হাজির হলো আমার ঘরে। মিনা আর কুইন্সকে নিয়ে চ্যাপেল যেতে বলল। সেখানে হার্কার, ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের পাশাপাশি যাকে দেখলাম তা বিশ্বাস করা কঠিন। লম্বা একজন মানুষ, মাথা ভর্তি রূপালী চুল, হাত দুটো বিশাল, শক্তিশালী, সাদামাটা চেহারা। কিন্তু কাউন্টকে লক্ষ্য করে যখন ঝাঁপ দিল, সেই চেহারা পাশবিক হিংস্রতা পেল। রক্ত লাল হয়ে উঠল চোখ দুটো। হা করা মুখের ভিতর থেকে বেরিয়ে এলো ধারালো দুটো সদন্ত। সন্দেহের কোনো অবকাশ নেই, সে একজন ভ্যাম্পায়ার। বিস্ময়কর ব্যাপার হলো এই ভ্যাম্পায়ারকে আমি চিনি। কুকুরদের ধাওয়া খেয়ে পালিয়ে গেল মিনার স্বামী ও তার বন্ধুরা। মিনাকেও সমাধির ভিতর আটকে কাকার সঙ্গে লড়াই করতে শুরু করলো ড্রাকুলা। খুব শীঘ্রই তাকে দেওয়ালের ওপর চেপে ধরল সে। চেঁচিয়ে ওকে থামতে বললাম, কিন্তু আমার কথা কানে তুলল না কাউন্ট। কে তুমি? বলার মতো কেউ না, আমার নাম আন্দ্রে। আমি এখানে এসেছি স্রেফ তোমার সেবা করতে, কাউন্ট ড্রাকুলা। সেবা? কেন? কারণ তুমি ড্রাকুলাদের রাজা। আমাকে তোমার অনুচর করে নাও, জীবনভর গোলাম হয়ে রইব। মিথ্যে কথা। যদি সেবাই করতে চাও তাহলে আমাকে আক্রমণ করলে কেন? মনে তো হলো ভ্যান হেলসিং আর ওর 2 সাথীকে বাঁচাবার চেষ্টা করছো। আহা, অস্বীকার করছি না। আব্রাহাম এককালে আমার বন্ধু ছিল, তাই আমাকে ছেড়ে দাও কাউন্ট। আমি শত্রুতা চাই না। শত্রু তুমি হয়েই গেছো। সঙ্গে সঙ্গে অদ্ভুত এক কাণ্ড করলো কাকা। কয়েক ঝাঁকি খেলো তার দেহ। এরপরেই মানুষ থেকে একটা নেকড়েতে পরিণত হলেন তিনি। কাউন্টের হাতের মুঠো থেকে গলে নেমে গেলেন মাটিতে। ছুট লাগালেন সিঁড়ির দিকে। গর্জন করে ড্রাকুলাকেও নেকড়ের রূপ নিতে দেখলাম।
কাকার চেয়ে বড় আকারের একটা সাপদে পরিণত হলো সে। ধাওয়া করলো শিকারকে। দুজনের পিছু পিছু ছুটতে শুরু করলাম আমি। চ্যাপেল থেকে বেরিয়ে ঢুকে গেলাম জঙ্গলে। সামনে ঝোপঝাড়ের মাঝে হুটোপুটির আওয়াজ শুনছিলাম, কিন্তু ওদের নাগাল পাওয়া অসম্ভব। তবু হাল ছাড়িনি, এগিয়ে চলেছি। যদিও জানতাম কাকাকে ড্রাকুলার হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই, তবু তার জন্য কিছু করতে উন্মুখ হয়ে উঠেছিলাম আমি। কাঁটা আর ডালপালায় ঘষা খেয়ে ছিঁড়ে গেল আমার পোশাক, কেটে গেল চামড়া, দাঁতে দাঁত পিষে এগোতেই থাকলাম। শেষ পর্যন্ত পুকুরের ধারে গিয়ে আবার দেখতে পেলাম ওদের। জলের সীমানায় কাকাকে কোণঠাসা করেছে কাউন্ট। দুজনেই আবার মানুষের রূপে ফিরল। গলা ধরে কাকাকে উঁচু করে ফেলল ড্রাকুলা। ওই অবস্থাতেই আবার ফিরিয়ে আনলো চ্যাপেলে। কাঁপতে কাঁপতে ওদেরকে অনুসরণ করা ছাড়া কিছুই করতে পারলাম না আমি। এবার সত্যি কথা বলো, কে তোমাকে ভ্যাম্পায়ার বানিয়েছে? কেই বা তোমাকে পাঠিয়েছে এখানে? স্কলমেন্সে গিয়েছিলাম আমি, আর ওখানেই বেহেরিট নামে এক ভ্যাম্পায়ার আমার সঙ্গীকে খুন করেছে। তারপর আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে পাঠিয়েছে তোমার কাছে। বেহেরিট কেন? তোমার সেবা করতে, তোমার কাছ থেকে শিক্ষা নিতে। আবার মিথ্যে কথা। ভালো চাও তো ঠিক ঠিক বলো, কেন বেহেরিট পাঠিয়েছে তোমাকে? ও বলেছে যে কোনো মূল্যে স্কলমেন্সে তোমার ফিরে যাওয়া ঠেকাতে। ওখানে কিছু একটা আছে, এমন কিছু যেটা তোমার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। বেহেরিট সেটা হতে দিতে চায় না। কি সেই জিনিস? আমি জানি না। বেহেরিট শুধু বলেছে ওটা নরকের শক্তি, ওটা তোমার আত্মা। ও তোমার ক্ষতি চায় না কাউন্ট ড্রাকুলা, শুধু চায় তুমি যেন স্কলমেন্স থেকে দূরে থাকো। আর সেটা নিশ্চিত করবার জন্য পাঠিয়েছে তোমাকে? বোকা দুর্বল এক পণ্ডিত, আধারের জগতে যার আয়ু 2 মাসও হয়নি, তুমি ঠেকাবে আমাকে? 400 বছর পেরিয়ে গেছে, কিন্তু বেহেরিটের দেখছি বুদ্ধি শুদ্ধির উন্নতি হয়নি। দলা পাকানো কাগজ যেভাবে ছুঁড়ে ফেলা হয় সেভাবে কাকাকে ছুঁড়ে ফেললো ও। উড়ে গিয়ে চ্যাপেলের আরেক প্রান্তের দেওয়ালে আছড়ে পড়ল কাকা। তারপর তাল গোল পাকিয়ে পড়ে গেল মাটিতে। তার দিকে আর কোনো ভ্রুক্ষেপ করল না ড্রাকুলা। সমাধির ডালা সরিয়ে বের করে আনলো মিনা আর কুইন্সকে। ওদেরকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। 15 নভেম্বর সন্ধে। গাঢ় ঘুম, যেন ওষুধ খাওয়ানো হয়েছে আমাকে। রাতভর কি ঘটল কিচ্ছু টের পাইনি। সকালে ঘুম ভাঙলে দেখলাম কুইন্সি নেই আমার পাশে। কখন যেন ওকে নিয়ে যাওয়া হয়েছে। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ওর ঘরে ছুটে গেলাম, আর সেখানেই যেন আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। ঘরে নেই কুইন্সি। বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না ওকে। ইলেনাকেও দেখলাম না কোথাও। মাথা খারাপের মতো দশা হলো। দিনের বেলা ড্রাকুলাকেও পাবার সম্ভাবনা নেই। পাগলের মতো ঘুরলাম বাড়িময়। এক পর্যায়ে নিজের ঘরে ফিরে এলাম। সাঁঝের আধার নামলে আবার বেরোলাম আমি, কারণ তখন কাউন্টেরও জেগে ওঠার সময় হয়েছে। সিঁড়িতে দেখা হলো ওর সঙ্গে। থমথম করছে চেহারা, তাতে বাসা বেঁধেছে চাপা ক্রোধ। কুইন্সির অমঙ্গল আশঙ্কায় কেঁপে উঠল আমার বুক। কুইন্সিকে খুঁজে পাচ্ছি না আমি কাউন্ট। ইলেনাকেও দেখিনি সারাদিন। ওরা দুজনেই কারফ্যাক্স থেকে চলে গেছে। চলে গেছে? কেন? উত্তেজিত হয়েও না, কুইন্সিকে নিয়ে পালিয়ে গেছে এলেনা। কাল রাতে গোয়ারের মতো আবদার জুড়েছিল, ওকে তখনই ভ্যাম্পায়ারে পরিণত করতে হবে। রাজি হইনি আমি।
সে কারণেই খেপে গিয়ে ঘটিয়েছে কাণ্ডটা। ও তোমাকে হিংসা করে মিনা, কুইন্সিকে চুরি করে তাই একটা শিক্ষা দিতে চাইছে তোমাকে আর আমাকে। বজ্রাহতের মতো থমকে গেলাম আমি। ড্রাকুলা আমার ছেলেকে চুরি করলেও এতটা আঘাত পেতাম না। পিশাচ হলে ওর মধ্যে একটা নীতি আছে, কিন্তু ইলেনা ও তো একটা অর্ধন্মাদ ডাইনি। কি করবে কুইন্সিকে নিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেঁদে ফেললাম আমি। কাউন্টের সাহায্য চাইলাম ছেলেকে খুঁজে বের করবার জন্য। অবশ্যই, অন্তত এই একটা ব্যাপারে তুমি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারো। এলেনাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব, আমি শাস্তি দেব। চলো, তুমিও যাবে আমার সঙ্গে। পায়ে হেঁটে গেছে ওরা, বেশি দূর যেতে পারেনি বোধ হয়। এখনই বেরোলে খুব শীঘ্র ধরে ফেলতে পারবো। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালাম, খটকা লাগছে। জিজ্ঞেস করলাম, কুকুরগুলোকে ফাঁকি দিল কিভাবে এলেনা? ওকে বাধা দেয়নি কেন ওরা? আমারই ভুল। কুকুরগুলো ওকে চেনে, আমি ওভাবেই ওদের ট্রেনিং দিয়েছি। যাও যাও, দেরি করো না, কাপড় বদলে তৈরি হও, আমি ডাকলেই বেরিয়ে আসবে। ভ্যান হেলসিং আর অন্যরা যদি নজর রাখে বাড়ির উপরে, ইলেনাকে হয়তো বেরুতে দেখেছে, আমাদেরকেও বেরুতে দেখবে। পিছু নিতে পারে ওরা, তোমার উপর হামলা করতে পারে। তাহলে ভুল করবে। ওসব আমার মাথা ব্যথা, তোমার নয়। তাছাড়া তুমি সঙ্গে থাকলে কিছু করবার সাহস পাবে না ওরা। গোলমাল বাঁধলে তুমিও আহত হতে পারো কিনা। কিন্তু ইলেনাকে আমরা খুঁজে পাবো কি করে? বাড়ি থেকে বেরিয়ে ও যদি ক্যারেজ ভাড়া করে, যদি যদি ট্রেনে চেপে দূরে কোথাও চলে যায়। দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে ওকে খুঁজে পাবো না আমি। ও রক্তপান করেছি আমি, তাই আমাদের আত্মার মাঝে যোগসূত্র তৈরি হয়েছে। যত দূরেই যাক, ও ডাক ঠিকই শুনতে পাবো আমি। আর কথা বাড়ালাম না, ঢুকে পড়লাম ঘরে। কাপড় বদলে অপেক্ষা করছি কাউন্টের জন্য। সেই ফাঁকেই লিখে রাখছি জার্নাল। মনে মনে প্রার্থনা করছি আমার স্বামী বা বন্ধুরা যেন বোকার মতো কিছু করে না বসে। ড্রাকুলার কিছু হয়ে গেলে চিরকালের মতো হারাবো ইলেনাকে, হারাবো আমার ছেলেকে। শুনছিলেন লেখিকা ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে আজকের জন্য এটুকুই, ফিরছি কাল ঠিক রাত 9টায় গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।